প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আমরা সাধারণত গত কয়েকটি পর্বে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে আসছে যে নির্বাচনকে কেন্দ্র করে যে জোট গঠন, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। কিন্তু আজকের এই অনুষ্ঠানে, আজকের এই আলোচনায় আমরা একটু প্রাধান্য দিতে চাই ভূ রাজনীতিকে। আপনারা জানেন যে অনেক ধরনের আলোচনা রয়েছে যে আসছে যে নির্বাচন বা বাংলাদেশের যে ওভারঅল রাজনৈতিক কনটেক্সট, সেখানে ভূ রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ, আদৌ গুরুত্বপূর্ণ কিনা, এবং সেই ভূ রাজনীতিতে কারা আসলে কি প্লেয়ার, এই বিষয়গুলো নিয়ে সত্যিকার অর্থে আমরা একটা একাডেমিক আলোচনা করতে চাই। এবং সেই আলোচনায় অংশ নেবার জন্য দুজন অতিথিকে আমরা দুটো ভিন্ন জিওগ্রাফিক লোকেশন থেকে যুক্ত করেছি। আমি লন্ডন থেকে, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন আসিফ বিন আলী। তিনি রাজনৈতিক বিশ্লেষক, ভূ রাজনীতি বিশ্লেষক এবং গবেষক। আমাদের সঙ্গে আরও রয়েছেন আমের মোস্তাক আহমেদ, তিনি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন ইউথ পলিসি ফোরাম। দর্শক, আমরা অনুষ্ঠান শুরু করছি। শুরুটা করব আসিফ বিন আলী আপনাকে দিয়ে। আসিফ, আমরা সাধারণত সংবিধানের যে কোর স্পিরিট, সেই স্পিরিটটাকে যখন স্মরণ করি বা রেফার করি, তখন আমরা বলি যে জনগণই সকল ক্ষমতার উৎস বাংলাদেশের রাজনীতিতে, এবং বাংলাদেশের মানুষের যে ভাগ্য, বাংলাদেশ রাষ্ট্রের যে গতি প্রকৃতি, সেটি নির্ধারণের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের। এখন একটি প্রশ্ন ঘুরে ফিরেই আসে, সেটি হচ্ছে যে বাইরের শক্তি, ভূ রাজনীতি, যেটি দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শুরু করলাম, বা যে ইন্ট্রোতে যে কথাগুলো আমি বলছিলাম, এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ, বা আপনি কি মনে করেন যে এটা বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে আসছে যে নির্বাচন, সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? ধন্যবাদ বুলবুল ভাই, আপনার শোতে আমন্ত্রণ জানানোর জন্য। থিওরিটিক্যালি স্পিকিং এটা এইভাবেই বলা হয় যে জনগণ সকল ক্ষমতার মালিক, এবং এটা শুনতেও খুব ভাল লাগে। ইটস আ কাইন্ড অফ অনেক বড় একটা সাইন পোস্টিং যে এটা একটা গণতান্ত্রিক দেশ, জনগণ এইখানে সকল ক্ষমতার মালিক। কিন্তু আমরা যদি ক্ষমতাকে আরেকটু ক্রিটিক্যালি দেখি, তাহলে দেখবো যে আসলে জনগণ সকল ক্ষমতার মালিক এইটা বলে এইটার পিছনে যারা আসলে মূল ক্ষমতাটা চর্চা করেন তাদেরকে আড়াল করা হয়। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকম। বাংলাদেশে ওই অর্থে আসলে জনগণ ক্ষমতার মালিক একদিনই হয়, সেটা হচ্ছে যেদিন সে নির্বাচনে ভোট দিতে যায়। এবং আমাদের মানে গত 54-55 বছরে এই গ্রহণযোগ্য ভোটের সংখ্যা 4 থেকে 5টার বেশি না। তার মানে বাকি সময়টা তাহলে ক্ষমতার মালিক কে ছিল? যাই হোক, সেই প্রশ্ন পরে আলাপ করা যাবে। তবে আমরা যদি লার্জলি দেখি বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে, মূলত যারা প্রভাবশালী ভূমিকা পালন করে তার মধ্যে যেমন অভ্যন্তরীণ অ্যাক্টর রয়েছে, বাইরের অ্যাক্টরও রয়েছে। তো অভ্যন্তরীণ অ্যাক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে যে মিলিটারি, আর একটা হচ্ছে যে সিভিল ব্যুরোক্রেসি, থার্ড একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টর, যেটা পলিটিক্যাল পার্টি আমরা বলছি, এবং ফোর্থ হচ্ছে যে রিলিজিয়াস গ্রুপ। এই 4টা গ্রুপের একটা স্ট্রং পাওয়ার রয়েছে। ফিফথ একটা পাওয়ার গ্রুপ হচ্ছে বিজনেসম্যান। সো অভ্যন্তরীণ রাজনীতিতে এই 5টা গ্রুপের মিথস্ক্রিয়ার মধ্যে আসলে ক্ষমতাটা নির্ধারিত হয়। কিন্তু এইটুকু বললে আবার বাংলাদেশের ক্ষমতা কাঠামো বোঝাটা মানে একদম অপূর্ণ থেকে যায় যদি না আমরা বাইরের ইনফ্লুয়েন্সারটা দেখি। তো বাংলাদেশের রাজনীতিতে অভ্যন্তরীণ এবং বিদেশ নীতির ক্ষেত্রেও 4 থেকে 5টা দেশ মোরলেস স্ট্রংলি প্রভাব বিস্তার করে। তার মধ্যে একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র, কারণ যুক্তরাষ্ট্রের উপরে আমরা অনেক বেশি নির্ভরশীল আমাদের এক্সপোর্টের জন্য। সেকেন্ড আর একটা কান্ট্রি যাদের উপরে আমরা চরমভাবে নির্ভরশীল, সেটা হচ্ছে জাপান। জাপান বাংলাদেশকে প্রচুর পরিমাণে দিয়ে থাকে, ডোনেশন দিয়ে থাকে। জাপান কিন্তু খুব একটা বেশি কথা বলে না পাবলিক স্পেসে, ইফ ইউ নোটিস। কিন্তু যুক্তরাষ্ট্র যে পরিমাণ ফিজিক্যালি তার প্রেজেন্সটা দেখায়, জাপান ওইভাবে আসে না। থার্ড হচ্ছে যে চায়না থেকে আমরা প্রচুর আমদানি করি, এবং চায়না একই সাথে আমাদের এখানে রোড কনস্ট্রাকশন থেকে শুরু করে অনেকগুলো বড় বড় কনস্ট্রাকশন প্রজেক্টের সাথে ইনভলভ রয়েছে। ফোর্থ যে কান্ট্রিটা, সেটা হচ্ছে নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া। এবং ইন্ডিয়া বাংলাদেশের ভূ রাজনীতির সাথে, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে মানে চরমভাবে জড়িত। একই রকম ভাবে বাংলাদেশ ইন্ডিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে জড়িত। কালচারাল ক্যাপিটাল দিয়ে বাংলাদেশে প্রভাব বিস্তার করে ব্রিটেন, সৌদি আরব খানিকটা, এবং আমরা নতুন ভাবে আরেকটা দেশকেও দেখছি একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারের রোল প্লে করতে, সেটা হচ্ছে যে টার্কি। অনেকে পাকিস্তানের কথা বলে থাকেন, বাট সত্যি কথা বলতে কি যে পাকিস্তান অ্যাজ এ স্টেট অত্যন্ত গরিব রাষ্ট্র, এবং তাদের পক্ষে আসলে বাংলাদেশের মতন দেশে এসে প্রভাব বিস্তার করা খুব একটা সহজ না।
কিন্তু যদি আমরা আবার একটা নেক্সাস আকারে চিন্তা করি যে অন্য সহযোগী রাষ্ট্রের সাথে যুক্ত হয়ে তারা প্রভাব বিস্তার করতে পারে কিনা, এবং সেই ক্ষেত্রে তাদের সেই যথেষ্ট সক্ষমতাটা আছে যে এখন অন্য আরো সহযোগী এক বা দুটো জি রাষ্ট্রের সাথে মিলে বাংলাদেশের ক্ষমতার প্রভাব বিস্তার হুম করা। হুম। আসিফ, আমি যেটি জানতে চাচ্ছি যে এই যে ধরেন পারস্পরিক যে নির্ভরতা বা নির্ভরশীলতা বা এই যে বিনিময় ট্রেড থেকে শুরু করে নানাভাবে এই দেশগুলো আহ, বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছে এবং প্রভাব বিস্তার করার সুযোগ রয়েছে। প্রভাবটা তারা কিভাবে বিস্তার করে, মানে এটার মানে ডাইনামিক্সটা কিরকম, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমি জানতে চাই দর্শকদের জন্য একটু যদি সহজ করে বলেন যে বাংলাদেশের মানুষ নির্বাচনে কাকে ভোট দেবে, কাকে ক্ষমতায় আনবে, সেই জায়গাটিতে তারা কিভাবে প্রভাব বিস্তার করে। দেখেন, মানে আমরা যদি আইডিয়াল সিনারিওতে চিন্তা করি, এখানে আসলে তাদের প্রভাব বিস্তার করা উচিত না আইডিয়াল সিচুয়েশনে, কিন্তু বাংলাদেশে আসলে আইডিয়াল সিচুয়েশন হয়নি। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে শুরু করি। আপনার নিশ্চয়ই মনে আছে 2004 থেকে 2008 সাল, এই সময়টাতে আনোয়ার চৌধুরী ব্রিটিশ রাষ্ট্রদূত হুম ছিলেন, হুম হুম এবং আমরা জানি যে 1/11 সময় তার ভূমিকা কতটুকু ছিল। এবং আমরা জানি যে সেই সময় আনোয়ার চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশের এম্বাসি পাড়ায় যে গ্রুপ তৈরি হয়েছিল এবং তার সাথে সিভিল সোসাইটির যে মেম্বাররা যুক্ত হয়েছিলেন, তারা যৌথভাবে একটা এক্সপেরিমেন্ট বাংলাদেশে করতে চেয়েছিল। 2014 সালের কথা আসেন। 2014 সালে আমরা দেখলাম যে সুজাতা সিং, তিনি 2013 থেকে 2015 পর্যন্ত ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন। হুম হুম। তিনি বাংলাদেশে আসলেন। আসার পরে সেই সময় বিরোধী দলীয় নেতা এরশাদের সাথে দেখা করলেন এবং পাবলিকলি মিডিয়ার সামনে বললেন যে কেন এই নির্বাচনে এরশাদের অংশগ্রহণ করা উচিত, এবং যেটা অত্যন্ত অশোভন একটা ব্যাপার ছিল। আমি খুব সাম্প্রতিক সময়ের একটা উদাহরণ দিই, যেমন ওয়াশিংটন পোস্টে যে রিপোর্টটা করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকান এম্বাসির একজন কর্মকর্তা তিনি কয়েকজন সাংবাদিককে ডেকে নিয়ে গেছেন এবং গিয়ে, অবশ্য আমি এটা নিশ্চিত না সাংবাদিককে তিনি ডেকেছেন না সাংবাদিকরা নিজে থেকেই গেছে, বাংলাদেশে দুটো ব্যাপারই আছে। সেখানে গিয়ে তিনি যে ধরনের কথাগুলো বলছেন, মানে একটা পার্টিকুলার ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিয়ে যে পজিশনটা নিচ্ছেন, সেটাও তো কোনোভাবেই গ্রহণযোগ্য না, তাই না? তার মানে আপনি দেখেন 2008-এ, 2014-তে, আবার 2024-এ যখনই গ্রহণযোগ্য নির্বাচনের একটা স্পেস তৈরি হচ্ছে, তখনই আমরা দেখছি যে এই ফরেন অ্যাক্টররা কোনো না কোনোভাবে তাদের আগ্রহের বা পছন্দের যে কোনো একটা দলকে নিয়ে প্রমোট করছে। সমস্যাটা হলো যে এটা কেন করে? হ্যাঁ, এটা কেন করে, এটার একটা থিওরিটিক্যাল উত্তর এরকম হতে পারে যে দেখেন, আসলে তো প্রত্যেকটা রাষ্ট্রই তার নিজের দেশের স্বার্থ নিশ্চিত করতে চায়। আপনি যদি মনে করেন যে আনোয়ার চৌধুরী বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে চেয়েছিল, কিংবা সুজাতা সিং বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে চেয়েছিল, কিংবা এই সাম্প্রতিক সময়ে আমেরিকান এম্বাসির এই কর্মকর্তা বাংলাদেশের স্বার্থ নিয়ে অত্যন্ত চিন্তিত, মোটেও ব্যাপারটা সেরকম না। তারা আসলে নিজ দেশের স্বার্থ নিশ্চিত করতে চান, এবং নিজ দেশের স্বার্থ নিশ্চিত করতে হলে যে দেশের সাথে তারা ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, সেখানে যদি অপেক্ষাকৃত তাদের প্রতি কৃতজ্ঞ সরকার থাকে হুম হুম। অথবা দুর্বল সরকার থাকে, তবে তাদের পক্ষে আসলে এই স্বার্থগুলো মানে অ্যাচিভ করাটা খুব সোজা হয়ে যায়। আচ্ছা তো আসিফ, আমি এই সেই জায়গা থেকে জায়গাটিতে বলবো এই যে এটা জায়গাটিতে আপনি গুরুত্বপূর্ণ। যেহেতু ওয়াশিংটন পোস্টের আর্টিকেলের রেফারেন্স তুললেন এবং ফাঁস হয়ে যাওয়া যে অডিও রেকর্ড সেটির প্রসঙ্গ তুললেন, সেটির বিষয়ে তো 2 ধরনের আলোচনা হচ্ছে বাংলাদেশে এবং বিভিন্ন স্ফেয়ারে। একটা হচ্ছে যে যদি ইসলাম ভিত্তিক মানে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলটির কথা আপনি বললেন, তাদের যদি ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে এবং তাদের সঙ্গে যদি যুক্তরাষ্ট্র একটি র্যাপো তৈরি করতে চায় নতুন করে, তাতে অসুবিধাটা কোথায়? আহ, দেখেন, ব্যাপারটা যদি এতটাই নির্দোষ হতো তাহলে আসলে কোনো সমস্যা ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের রাজনীতি করার অধিকার আছে, বিএনপির রাজনীতি করার অধিকার আছে, এবং ইনফ্যাক্ট বিচারের পরে এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে আওয়ামী লীগেরও রাজনীতি করার অধিকার আছে ভবিষ্যতে। কিন্তু মূল পয়েন্টটা হচ্ছে, বাংলাদেশের মানুষ যদি জামাতকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে বাংলাদেশের মানুষের রায় এইটাই যে জামাত দেশ শাসন করবে, সরকার চালাবে। কিন্তু আপনি যদি দেখেন যে রিসেন্ট, বিশেষ করে আপনি যে বার্তাটা ফাঁস হয়েছে, যে কথাটা ফাঁস হয়েছে, ওটা যদি আপনি খুব ক্লোজলি দেখেন, ব্যাপারটা কিন্তু শুধু এরকম না যে জামাত ক্ষমতায় আসবে সেই কারণে জামাতের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক রাখতে চায়। বিশেষ করে এই কর্মকর্তা যে কথাটা বলছেন, সেটা হচ্ছে যে তিনি সাংবাদিকদেরকে আশ্বস্ত করবার চেষ্টা করছেন যে আপনাদের ভয় পাওয়ার দরকার নেই, যদি জামাত আসে তারা শরিয়া শাসন চালু করবে না। এইটা তো আমার দেশের সাংবাদিককে তার বলার দরকার নাই।
মানে এটা তো আমি বা আমার দেশের সাংবাদিক বেটার জানে যে জামাত কি করবে না করবে। জামাত ধরেন ভালো হোক আর মন্দ হোক, জামাত তো আমাদের দেশের একটা পলিটিক্যাল পার্টি, তাই না? হুম হুম। জামাত তো পর কেউ না। হ্যাঁ, সেও তো এই দেশের মানে রাজনৈতিক বর্গগুলোর একটা অংশ। এখন তাকে নিয়ে আমার দেশের একজন সাংবাদিককে যখন একজন বিদেশি কর্মকর্তা এই ধরনের অ্যাডভোকেসি ধরনের কথা বলে, সেইটা প্রবলেমেটিক। আপনি যদি পুরো রেকর্ডটা আপনি সামারাইজ করে শোনেন, হুম হুম। আপনি দেখবেন যে সেখানে অনেক ধরনের প্রমিসের কথা বলা হচ্ছে যে ঠিক আছে, জামাত যদি এটা করে তাহলে 100% শুল্ক দেওয়া হবে। হ্যাঁ, এখন আসলেই কি বাস্তবতা এরকম? বা একটা প্রশ্ন তো আসতেই পারে যে জি। তার কি সেই সক্ষমতা আছে কিনা যে 100% শুল্ক দেওয়ার, অথবা এমনকি আমেরিকান অ্যাম্বাসেডর তিনি সর্বোচ্চ মানে সম্ভবত সুপারিশ করতে পারেন, বাট এটা আসলে স্টেট ডিপার্টমেন্টের কিংবা ট্রেজারি ডিপার্টমেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে। রাইট। আমি যেটা বলে আমার এই উত্তরটা শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, যে কোনো মানুষ যদি এটা খালি চোখে দেখে এবং সে যদি কোনো রকম পক্ষপাতিত্ব না করে চিন্তা করে, এম্বাসির এই ধরনের কার্যক্রম অস্বাভাবিক, এটা কোনোভাবেই স্বাভাবিক না। আসিফ, এটা আসবো। ঠিক যেভাবে হুম আনোয়ার হুম। চৌধুরীর কাজ অস্বাভাবিক ছিল, যেভাবে সুজাতা সিং এর কাজ অস্বাভাবিক ছিল, ঠিক সেই একই রকম ভাবে এই মার্কিন কর্মকর্তার কাজ অস্বাভাবিক। কারণ এইখানে বাংলাদেশের নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যে বেসিক ম্যান্ডেট, হুম হুম। এইটাকে এক ধরনের ম্যানিপুলেট করার একটা টেন্ডেন্সি পাওয়া যায়। মানে এইটা তো সামনে আসছে, উই ডোন্ট নো যে পেছনে আরো কি হয়েছে। রাইট। আমার তো এটা মনে করার কারণ নাই যে এটাই একমাত্র কনভারসেশন, আর কোনো কনভারসেশন এরকমের হয় নাই। আসিফ, আসবো যদি আপনার হয়ে কাছে। থাকে আমি তাহলে একটু সেটা কি হয়েছে? আমের মুশতাক আহমেদ আপনার কাছে আসতে চাই। জামায়াত ইসলামী বা বিএনপির যে রাজনীতি, তাদের যে এখন যে পজিশনিং বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনকে সামনে রেখে, তাতে করে একটি বিদেশি শক্তি বা ভূরাজনৈতিক যে প্রভাব, সেটি তাদের জন্যে প্রয়োজন। এটি কি রাজনৈতিক দলগুলো অনুভব করছে, নাকি আসলে যারা এই আসিফ যে ফ্যাক্টরগুলোর কথা বললেন বা যে দেশগুলোর কথা বলছেন, তাদের নিজেদের মনে হচ্ছে যে তারা যেহেতু এই দেশগুলোর সঙ্গে নানাভাবে সম্পর্কে জড়িয়ে রয়েছে, বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট, সেখানে তারা কেমন সরকার চায় সে ব্যাপারে তাদের একটা বক্তব্য থাকতেই পারে। মানে আপনার কাছে কি মনে হয়? আপনার আপনার অবস্থানটি একটু জানতে চাই প্রথমেই। ধন্যবাদ বুলু ভাই। জিও পলিটিক্যাল আসপেক্ট থেকে আমি একটু বলি। হুম হুম। সেফ ভাই যেগুলো বলেছেন এগুলো রাইটলি বলেছেন আর কি। এখন জিও পলিটিক্যাল আসপেক্টে আমরা হচ্ছে গিয়ে মানে আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে আমরা যেটা দেখি যে আমরা অ্যাজ এ কান্ট্রি আমাদের মানে সক্ষমতা কি, হুম হুম। আমরা একটা টেবিলে কি আনতে পারি, এটা কিন্তু আমরা নিজেরা কখনো যাচাই করে দেখিনি আর কি। যেমন বাংলাদেশকে নিয়ে এতগুলা মানে বিগ পাওয়ার ভাইয়া যাদের কথা বলেন, যেমন ইউএস আছে, ইউরোপ আছে মানে অ্যাজ এ হোল, তারপর ইন্ডিয়া আছে, আমার টার্কি এর দিক থেকে হচ্ছে গিয়ে ইদানিং একটা স্টেক নেওয়ার চেষ্টা করছে আর কি। এগুলা তো এমনি এমনি আসে না, কিছু ওরা কোনো একটা বেনিফিট দেখে এখানে আসে। সমস্যা যেটা হয়ে যায় যে আমাদের তরফ থেকে যারা ওদের সাথে ডিল করে, ওরা হচ্ছে গিয়ে মানে সবকিছু পালে ঢেলে দিয়ে দেয়, যেটা আমি বিগত সরকার আমরা দেখেছি। হুম হুম। ওরা ইন্ডিয়াকে হচ্ছে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু এর বিপরীতে কিন্তু মানে আমরা তেমন কোনো বেনিফিট পেয়েছি এটা বলা যাবে না আর কি। এখন জিওপল আসপেক্টে আমি এটা মাথায় রাখতে হবে যে বিগত সরকার কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল আর কি। আমি যেটাকে একসময় বলতাম হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী গভর্নমেন্ট, কারণ ওরা এমন ভাবে ব্যুরোক্রেসি, মিলিটারি, পুলিশ সবগুলোকে হাত করেছিল যে এটা আসলে এর আগে কারো পক্ষে করা সম্ভব হয়নি আর কি। ম্যানেজমেন্টটা করেছিল খুব সুন্দরভাবে আর কি। পুরো তো সিস্টেম। এখানে আবার হুম সিস্টেমটাকে জি, এবং হুম। এখানে হচ্ছে যে ধরেন পার্শ্ববর্তী মানে রাষ্ট্র ভারত, সেটা তো গ্লোবালি অনেক পাওয়ারফুল, ইকোনমিক দিতে ওরা ফোর্থ, ওরা মিলিটারি তো এখন ফোর্থ মানে র্যাঙ্কিং এ আর কি। এরকম একটা পাওয়ারের ব্যাকিং ওরা কিন্তু কাজ করেছে। তো এখন এই সরকারকে টলাতে হলে কিন্তু বাকি পলিটিক্যাল পার্টিগুলো মুভ করেছে আর কি। তো ওদেরকে নিশ্চয়ই কারো কাছ থেকে হেল্প নিয়ে আসতে হয়েছে। এখন এখানে যে ইউএসএ হেল্প করেছে সেটা কিন্তু যথেষ্ট মানে ওপেন সিক্রেট হিসেবে দেখা যায় আর কি। এবং জিও পলিটিক্যাল আসপেক্টে যদি বলি, এসব হেল্প তো আসলে মানে ফ্রিতে ফ্রিতে হয় না, নিশ্চয়ই কিছু একটা প্রমিস করি ওনাদেরকে টেবিলে আনতে হয়েছে, তোমরা হুম আমাকে হুম। ব্যাকিং দাও আর কি। এখন এই ব্যাকিংটা আপনি যেটা বললেন যে পিছনে আর কি কথা হয়ে থাকতে পারে, হয়তো আরো কথা আছে, আরো সামনে কিছু আসবে। এখন অ্যাজ এ গ্রেট পাওয়ার ইউএস এর চিন্তাটা হয়তো এরকম ভাবে থাকবে, যেটা আমি হয়তো বা বলছি এটা ট্রু নাও হতে পারে, but আমার যেটা মনে হয় আর কি, একটা কান্ট্রি বাংলাদেশকে যত ইম্পর্টেন্স দিচ্ছে, ওরা ইম্পর্টেন্স দিচ্ছে এটা মনে হচ্ছে কারণ ওই যে অ্যাম্বাসাডারের কিন্তু ব্যাকগ্রাউন্ড যদি আমরা ঘাঁটি আমরা দেখবো যে ইউএস স্ট্র্যাটেজি কমান্ডে ছিল আর কি। হুম হুম। এই স্ট্র্যাটেজি কমান্ড কিন্তু নিউক্লিয়ার ডিটারেন্স, মিসাইল ডিফেন্স এগুলো নিয়ে কাজ করে আর কি, ক্রাইসিস ম্যানেজমেন্টে যথেষ্ট মানে এক্সপার্ট বোঝা যাচ্ছে আর কি। উনি আবার বাংলাদেশও ছিল এক সময়। তো
তো ওনাকে কিন্তু পাঠানো হয়েছে ওই সিকিউরিটি অ্যাসপেক্টটা মাথায় রেখে আর কি। এটা একটা হুম। সিগন্যাল কিন্তু এসেছে, সিকিউরিটি অ্যাসপেক্ট মাথায় রেখে ওনাকে পাঠানো হয়েছে। এখন যেটা হয়ে থাকে যে আমি যদি গ্রেট পাওয়ার হয়ে থাকি, আর আমি যদি কোনো একটা দেশে প্রভাব বিস্তার করার চেষ্টা করি, আমার প্রথমেই হচ্ছে গিয়ে উদ্দেশ্য থাকবে যাতে ওখানে কোনো এককভাবে শক্তিশালী সরকার বসতে না পারে, যাতে ওখানে একটা ব্যালেন্স থাকে আর কি। হুম হুম যাতে হচ্ছে ওখানে আমার কন্ট্রোলটা আমি বজায় রাখতে পারি আর কি। এখানে হয়তোবা ওটার জন্যই পুশ করা হচ্ছে একভাবে, যেমন এই যে রেকর্ডিং যেটা আপনারা আলাপ করছিলেন আর কি, যে রেকর্ডিং বা ওয়াশিংটন পোস্টের রিপোর্টটা আসলো আর কি। আমাকে যদি বলা হয়, আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে খুব স্ট্র্যাটেজিক ভাবে লিক করা হয়েছে। মানে আপনার এগুলো আসলে দেখলে অনেক সময় বোঝা যায় যে যে ধরনের কনভার্সন গুলো হচ্ছে আর কি, দেখলে মনে হয় যে এটা জাস্ট সেট আপ করা হয়েছে, করে এটা লিক করা হয়েছে। এটা একটা সিগন্যাল হিসেবে গেল আর কি। এটা কার কেন পেছনে এটা হচ্ছে কেন গিয়ে মানে কেন করবে তারা, মানে এটি কারা করেছে আপনার মনে হচ্ছে, এবং সেটি করে লাভটা কি? এটা করে লাভ হচ্ছে যে, যেমন আচ্ছা আমি একটা জাস্ট উদাহরণ দিই আপনাকে। যেমন আমি যেটা বললাম ওপেন সিক্রেট ইস্যুটা, যেমন আপনার মনে আছে কিনা জানি না, ৫ই আগস্ট যখন সরকারের পতন হলো আর কি ২০২৪-এ, হুম হুম ওয়াকার সাহেব যখন মানে টিভিতে আসলেন, উনি একদম ক্যামেরার দিকে তাকিয়ে প্রথমেই জামাতে ইসলামের নামটা নিয়েছিল আর কি। তো তখনই কিন্তু একটা বড় স্টেক উনি কিন্তু ওখানে এস্টাবলিশ করে ফেলেছেন। মানে ওটা দিয়ে একটা সিগন্যাল আমাদের কাছে এসেছে যে এখানে খুব বড় প্লেয়ার হতে যাচ্ছে এখন জামাতে ইসলাম। যাকে হয়তোবা একসময় আমরা ইলেকশন স্পেয়ার হয়তো চিন্তা করতাম যে ওনাদের খুব একটা ভোট নেই। যদি আমিও ইদানিং দেখছি যে আগেও মানে টের পাচ্ছিলাম যে রাষ্ট্রের মধ্যে কিন্তু প্রেজেন্স অনেক বেড়েছে এবং হুম সাপোর্ট অনেকটা অর্গানিক ভাবে গ্রো হয়েছে আর কি। তো দে আর নো লঙ্গার এ মাইনর প্লেয়ার আর কি। এবং আমেরিকার এখানে যেটা হচ্ছে যে আমি যদি এভাবে চিন্তা করি যে যদি বিএনপি এবং জামাতে ইসলাম আর কি, হুম হুম এই দুইটার মাঝে হচ্ছে যে জামাতে ইসলাম এখন অপেক্ষাকৃত হচ্ছে গ্রোথ ফেজে আছে আর কি। বিএনপি কিন্তু এখন অলরেডি মানে যেটা মানে হয়তোবা ওদের অর্গানাইজেশন মানে যে অর্গানাইজেশন যে শক্তি আছে আর কি, ওদের যে গ্রাসরুট লেভেলের প্রেজেন্স সেটা অনেক বড় হতে পারে আর কি। হুম হুম কিন্তু জামাত এখনো গ্রোথ ফেজে আছে এবং এখনই এটার উপর একটা কন্ট্রোল এস্টাবলিশ করা পসিবল। যেটা হয়তো পরবর্তীতে আবার যদি জামাত কোনো সময় পাওয়ারে চলে আসে, এবার যদি নাও আসতে পারে, যদি পরবর্তীতে আসে সেটা হয়তোবা একটা লেভারেজ হিসেবে কাজ করবে আর কি। তো এখন আর যেটা বললেন ভাইয়া যে এটা কেন করেছে আর কি। কেন করেছে এখন এখানে বেশ কিছু পয়েন্ট আমার কাছে, যে পয়েন্টটা বেশি মানে স্ট্রং মনে হয়, মানে যেটা আমার কাছে খুব বেশি মানে যে পয়েন্টটাকে আমি বেশি টেনেছে আর কি। স্ক্রিপ্ট আমি পড়ছিলাম জুলকারনাইন স্যার ওনার ইয়াতে আর কি, স্ক্রিপ্ট ওখানে বলে দিয়েছিলেন আর কি, মানে ওনার পোস্টে দেওয়া ছিল আর কি। হুম হুম ওখানে একটা কথা স্পষ্ট বলা আছে যে ইউএস গভর্নমেন্ট হচ্ছে এক্সপেক্ট করছিল যে মানে আমাদের সোসাইটি ইমপ্লোড হবে আর কি। বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, তাদের একটা সাপোর্ট বেস রয়েছে। এখন তারা কেন আহ, এই জায়গাগুলোতে স্ট্রাগল করছে, মানে আপনার কাছে কি মনে হয়, বা আদৌ আপনি মনে করছেন কিনা যে তারা স্ট্রাগল করছে বা তারা এক ধরনের রাজনৈতিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, ডেসপাইট যে তাদের সম্ভাবনা অনেক বেশি ক্ষমতায় জি, আসে? জি। একটা লাইন শুনে আমি বলছি যে ভাইয়া যে আর্মিতে আসলে এখন ওয়াকার সাহেব কিন্তু যথেষ্ট পপুলার। তো আপনার কানে এটা এসেছে বা যারাই খোঁজ রাখে ওরা কিন্তু জানে যে উনি মানে আর্মিতে হচ্ছে একদম নিচের লেভেলের মানে নিচের ইয়াতে যে অফিসাররা আছে ওনাদের কিন্তু যথেষ্ট পপুলার। এবং আর্মিতে ওনার পপুলারিটি খুব হাই। এজন্য ওনাকে হয়তোবা কয়েকবার হয়তোবা রিপ্লেস করার চেষ্টা করা হয়েছিল, বাট এটা কখনোই সাকসেসফুল হয়নি। সো এখানে আমি এজন্য বলব যে কোন পার্টি আসলে মানে উনার যে পপুলারিটি মিলিটারিতে আরকি, এখন পর্যন্ত কোন পার্টি আর্মিতে ওরকম ভাবে প্রভাব বিস্তার করতে পারেনি আরকি। রাইট। আমি এটা উনাকে একটু মানে আমি উনাকে একটু থ্যাংক ইউ দিই। মানে আমি বিভিন্ন ইয়াতে আলোচনা যখন আলাপ করি, ওয়াকার সাহেবকে থ্যাংক ইউ দিই। কারণ উনার কিন্তু ওই পপুলারিটি ছিল। উনি চাইলে কিন্তু সরকার নিজেও গঠন করতে পারত আরকি। মানে একটা কু এর মাধ্যমে। উনি কিন্তু সেটা করে নাই আরকি। জি। এটার জন্য কিন্তু আজ যথেষ্ট আজ থ্যাংক ইউ উনি পায় নাই আরকি। নিশ্চয়ই নিশ্চয়ই। আর আমি বিএনপির যে ইস্যুটা হুম হুম ভাইয়া বললেন, জি, জাস্ট একটা লাইন বলে দিই যে বিএনপির ইস্যুটা আপনি বোধহয় বলতে চাচ্ছিলেন। আমার মনে হচ্ছে যে বিএনপি ওরা একসময় বিএনপি একটা যেটা সমস্যা ছিল, ওরা একসময় ভাবতো যে আর্মিতে ওদের যথেষ্ট কন্ট্রোল ছিল। কারণ ওরা যেহেতু মেজর জিয়া ওনাদের মানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাদের ইয়া ছিল মানে ফান্ডিং আ ফাউন্ডার ছিল আরকি। ওনাদের সবসময় একটা এরকম চিন্তা ছিল যে মানে আর্মিতে ওনাদের প্রভাব সবসময় বেশি আরকি। হুম হুম বাট সেটা কিন্তু ওই আওয়ামী লীগ শাসনামলে যথেষ্ট খর্ব করা হয়েছে আরকি। খর্ব করার পর রিএস্টাবলিশ করার কোন চেষ্টা হয়তো সেখানে করা হয়নি। যেটা আমার কাছে মনে হয়েছে আরকি। এবং বিভিন্ন আলাপ আলোচনা আমার সেটাই মনে হয়েছে যে ওখানে ওইটা আর হয়নি। ওই ইয়াটা ওরা হারিয়ে ফেলেছে। জি, আসবো আপনার কাছে আমের। আমি একটু জি, আসিফ আপনার কাছে আসতে চাই যে প্রসঙ্গে আমরা ছিলাম যে যুক্তরাষ্ট্রের আহ, কূটনৈতিক যে সীমানা, সেই সীমানার
বাইরে গিয়ে তারা কিছু করছে কিনা এই আলোচনার ভেতরে ছিলাম। তো এখন যেটি আমাদের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে বলার চেষ্টা করে, আমাদের দেশের জনগণ, যে যুক্তরাষ্ট্রের প্রভাব বা ইন্ডিয়ার প্রভাব ইত্যাদি ইত্যাদি। তো এই প্রভাবটা মানে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যদি আসি ইন পার্টিকুলার, আপনি তো যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি বা কূটনীতি সেটির নিবিড় পর্যবেক্ষক, এগুলো নিয়ে আপনি বিভিন্ন সময় লিখেছেনও। বাংলাদেশে তাদের প্রভাব থাকলে কি ধরনের বেনিফিট তারা পাবেন বলে আপনি মনে করছেন বা তারা মনে করছে? দেখেন, এটা আসলে তো বেনিফিট গুলো একক না, এগুলো মিউচুয়াল বেনিফিট। বাংলাদেশ যখন যুক্তরাষ্ট্রের সাথে এঙ্গেজ হয় তখন বাংলাদেশও বেনিফিটেড হয়। সো আমরা যে এখন যে ওয়ার্ল্ড অর্ডার সিস্টেমটার মধ্যে আছি, ইটস মানে গ্লোবাল সাপ্লাই চেন ভিত্তিক, সেখানে মিউচুয়ালি আসলে সবাই উপকৃত হয়। যদিও এই সাপ্লাই চেন সিস্টেমটা এখন এক ধরনের ব্ল্যাকমেইলের টুলস আকারে এসছে। আপনি যদি রিসেন্টলি ডাভোসে দেওয়া কানাডিয়ান প্রাইম মিনিস্টারের বক্তব্য শোনেন, সেখানে দেখবেন যে তিনি বলার চেষ্টা করছেন যে কিভাবে এই ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড অর্ডার সিস্টেমটা রাপচার তৈরি হয়েছে এবং এটা ভেঙে যাচ্ছে। এবং ফরেন পলিসির ক্ষেত্রেও বিভিন্ন ধরনের চেঞ্জ আসছে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র কিংবা বাংলাদেশ ভারত কিংবা বাংলাদেশ টার্কি আমরা কিংবা বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়ন, একটা ব্যাপার হচ্ছে ব্যবসার। দেখেন, আসলে কি প্রত্যেকটা রাষ্ট্রকেই ব্যবসা করতে হয় তার নিজের নিজের জায়গা থেকে। আসলে রাষ্ট্র তো ব্যবসা করে না, ব্যবসায়ীরা ব্যবসা করে এবং সেই ব্যবসায়ীদের জন্য মার্কেটটাকে ওপেন রাখতে হয়। যুক্তরাষ্ট্রের বাংলাদেশে অ্যাক্টিভ হওয়ার অন্য আরো একটা গুরুত্বপূর্ণ কারণ, বাংলাদেশে যুক্তরাষ্ট্র সবসময় অ্যাক্টিভ ছিল, বাংলাদেশের যুক্তরাষ্ট্র সবসময় ক্ষমতাবান ছিল এবং বাংলাদেশের পলিটিক্যাল প্রসেসের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র সবসময় জড়িত ছিল। তবে সাম্প্রতিক সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এই যে ওভার ইনভলভমেন্ট, যেটা তার অন্যতম একটা কারণ হচ্ছে চীন ঠেকাও পলিসি। অর্থাৎ চীনকে ঠেকাতে হবে যে কোনো ভাবেই হোক। এবং আপনি যদি 2022-23 সালে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বে অফ বেঙ্গল নিয়ে পলিসিটা দেখেন, এবং সেখানেও কিন্তু ওরা স্পষ্টভাবেই বলছে যে তারা আসলে কি করবে। 2024-এ আমরা যদি খুব একটা সারপ্রাইজড হই যে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ করা নিয়ে বা খানিকটা মানে মৌন সমর্থন দেওয়া নিয়ে আন্দোলনের ক্ষেত্রে, সেটা কিন্তু খুব নতুন কিছু না, বিকজ সেটা তারা আগের পলিসি থেকেই বলেছে যে তারা বাংলাদেশের ডেমোক্রেটিক ফোর্স গুলোকে হেল্প করবে। এখন ওই অবস্থাটা তৈরি হয়েছিল কারণ 2014 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত এই পর্যন্ত আসলে আমাদের দেশে ডেমোক্রেসি ছিল না, আমি যত অ্যাঙ্গেলেই বলি না কেন। এবং এইটা যেটা তৈরি করেছিল আমাদের ফরেন পলিসি নেগোসিয়েশন একটা হিউজ উইকনেস তৈরি করেছিল। আমরা বলি যে ডোমেস্টিক লেজিটিমেসি ফরেন পলিসির নেগোসিয়েশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে। গভর্নমেন্ট যদি ডোমেস্টিক স্পেসে লেজিটিমেসি হারায় বা লেজিটিমেসি না পায় বা লেজিটিমেসি নিয়ে যদি সন্দেহ থাকে, তবে সেই প্রেক্ষিতে গ্লোবাল পাওয়ারগুলো, গ্রেট পাওয়ারগুলো তাদের স্বার্থ অনুযায়ী গভর্নমেন্টের উপরে ভিন্ন ভিন্নভাবে প্রেশার তৈরি করতে পারে। তো ফলে আমরা কিন্তু সেই জিনিসটাই দেখেছি 2014 থেকে 24-এ বাংলাদেশের অভ্যন্তরীণ যে পলিটিক্যাল সংকট, সেই সংকটটাকেই কিন্তু অন্যান্য দেশগুলো কাজে লাগিয়েছে। এবং 2022 সালের স্টেট ডিপার্টমেন্টের পলিসিতে আমেরিকা স্পষ্টভাবে বলছে যে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে তারা হেল্প করবে। তার মানে গণতান্ত্রিক শক্তি তো পরবর্তীতে যদি আমি চিন্তা করি যে 24-এর পরে ক্ষমতায় আসলে, এখন ব্যাপারটা আসলে সবসময় যে এতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাপারটা তাও না। এখন 24-এর পরে যারা আসলে ক্ষমতায় আসছেন তাদের মধ্যে আমরা দুইটা বর্গ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে মোর সেন্ট্রিস্ট বর্গ, যেটার নেতৃত্বে আছে বিএনপি, আর একটা হচ্ছে যে ইসলামিস্ট বর্গ, এবং এই ইসলামিস্ট বর্গের নেতৃত্বে আছে জামায়াত। এবং ইসলামিস্টদের মধ্যে আবার দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে যে কট্টর ইসলামপন্থী, যারা একদম মানে তালেবান স্টাইলে শরিয়া শাসন চায়, এবং তারা কিন্তু এটা ডেমোক্রেসির মাধ্যমে চায় না, তারা এটা একদম বিপ্লব করে চায়, মানে সশস্ত্র বিপ্লব করে চায়। তারাই কি প্রকৃত জামাত? মানে প্রকৃত জামাতের যে কোর ভ্যালুস সেটি কারা ধারণ করছে? ওইটা বলা ঠিক হবে না, ওইটা বলা অন্যায় হবে এবং ফ্যাকচুয়ালি ইনকারেক্ট হবে। জামায়াত ইজ স্টিল উইদিন দ্য পলিটিক্যাল স্পেস, ডেমোক্রেটিক পলিটিক্যাল স্পেস, যদিও তার কাছে ডেমোক্রেসি একটা কৌশল, নট আ কমিটমেন্ট। হ্যাঁ, পার্থক্যটা এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে ফর এক্সাম্পল আমি নিশ্চিত যে জামাত একবার ক্ষমতা আসার পরে পরের বার ইলেকশন দিবে কিনা। হ্যাঁ, কারণ তাদের একটা প্রমিসের জায়গা হচ্ছে যে শরিয়া আইন, এবং সেটা যদি বাস্তবায়ন করে তো সেটা বাস্তবায়ন করতে গেলে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে কিভাবে করবে। কিন্তু তারা তো পলিটিক্যাল যে স্টেটমেন্ট গুলো রয়েছে সেটা যদি আপনি লক্ষ্য করেন, কোথাও কিন্তু তারা বলছেন না যে শরিয়া আইন তারা চালু করবেন ক্ষমতায় আসলে বা ওই পথে হাঁটবেন। দেখেন, জামাত যখন বলছে যে তারা ইসলাম কায়েম করবে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে এবং ডেমোক্রেসির মাধ্যমে সেটা করবে, সেটা আসলে কিভাবে করবে? জামাত যখন বলছে যে সে এখন শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তখন সেটা বলছে যে বাংলাদেশের সমাজ এখন প্রস্তুত না।
তার মানে বাংলাদেশের সমাজ যখন প্রস্তুত হয়ে যাবে তখন তারা করবে। তারা তো এটা আউটরাইটলি বলছেন না যে না আমরা এটা করবো না, আমরা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবো, আমরা কনস্টিটিউশন ভিত্তিক রাজনীতি করবো, পার্লামেন্টারিয়ান পলিটিক্সে ঢুকবো। তারা যে আর্গুমেন্টটা দিচ্ছেন সেটা হচ্ছে যে আমি ডেমোক্রেসিতে পার্টিসিপেট করব উইথ অ্যান ইন্টেনশন যে আমি বাংলাদেশে ইসলাম কায়েম করব, এবং এটা কায়েম করার উপায় কি, মানে এটা কিন্তু আমার আপনার ইসলাম না, আমি নিজে মুসলমান, হ্যাঁ আপনি মুসলমান, হ্যাঁ আমি আপনি যে ইসলামকে চিন্তা করতেছি হয়তোবা তাদের ব্যাখ্যাটা একটু ভিন্ন রকমের, তারা এটা মোর পলিটিক্যালি দেখছেন, পার্টির জায়গা থেকে দেখছেন না। তো ওইখানে তো একটা প্রবলেম আছে। তবে আপনি যেটা বললেন যে সশস্ত্র সংগ্রামের যেটা, এবং এটা একটু বোঝাটা জরুরি, হ্যাঁ বিশেষ করে 2014 2018 পর থেকে 18-19 এই সময়ের পর থেকে একদল একাডেমিক, একদল হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, এবং তারা কিন্তু সামহাও এই অ্যাক্টিভিজমটাও করেছেন যে বাংলাদেশে ঠিক আছে ইসলামপন্থীদের রাইজ ঘটছে এবং শেখ হাসিনার শাসন আমলের অধীনেই হচ্ছে, এবং এই রাইজ ঠেকানোর জন্য একটা ফ্রন্টিয়ার হচ্ছে জামাত। অর্থাৎ যদি কট্টর ইসলামপন্থীদেরকে থামাতে হয় তাহলে ডেমোক্রেটিক ইসলামপন্থীদের সাথে এঙ্গেজ হতে হবে। এবং এই যে ফ্রেমিংটা, এইটা এখন মোটামুটি স্পষ্ট এই আমেরিকান এম্বাসির কর্মকর্তার কথোপকথনে, যে তারা মনে করছে যে ওকে ফাইন, বাংলাদেশ ইসলাম পন্থার উত্থান এখন ইনএভিটেবল, এবং সেই জায়গাতে যদি জামায়াত আসে তাহলে খারাপ না। সো জামায়াতকে তারা আসলে মন্দের ভালো হিসেবে দেখার চেষ্টা করছে। এখন দেখেন সেই কর্মকর্তা তার একটা নিজস্ব পজিশন আছে, তিনি সেখান থেকে দেখতেই পারে। এবং আমি নিজেও আমি যেমন একটা উদাহরণ আপনার সামনে নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে খুব সাম্প্রতিক সময়ে আপনি মামুনুল হক সাহেবের যদি একটা ইন্টারভিউ দেখেন, তিনি হচ্ছে যে খালিদ ভাইয়ের সাথে একটা শোতে উনি কথাটা বলেন, উনি লিটারালি কিন্তু বলছেন যে 2 ধরনের কার্ড দেবেন তারা যদি নির্বাচিত হয়ে আসেন। একটা হচ্ছে যে ভোট দেওয়ার কার্ড, এবং আরেকটা হচ্ছে যে নাগরিকত্বের কার্ড। তো ভোট দেওয়ার কার্ডটা কারা পাবেন, মানে তাদের শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার থাকবে। ডেমোক্রেসির যে বেসিক ফান্ডামেন্টালস, অর্থাৎ 18 বছরের প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের ভোটাধিকার থাকবে, তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে প্রকাশ্যভাবে এটা মানে হচ্ছে অস্বীকার করছেন। এবং তিনি এখন জামায়াতের জোটে আছেন, আমি কিন্তু একজনকেও দেখি নাই জামায়াতের পক্ষ থেকে যে তিনি তাদের জোটের এত বড় গুরুত্বপূর্ণ একজন নেতার বক্তব্যকে অস্বীকার করেছেন। তো এই যে, এবং আপনি যদি বক্তব্যগুলোকে খুব ক্লোজলি দেখেন, এবং সেই বক্তব্যে খালিদ ভাই জিজ্ঞেস করছিল যে তাহলে হিন্দুদের কি হবে, হিন্দুরা কি তাহলে ভোটের অধিকার পাবে কিনা, হ্যাঁ আবার সব মুসলমান কি ভোটের অধিকার পাবে কিনা, মানে মামুনুল হকের কথা অনুযায়ী এমনকি সব মুসলমানও কিন্তু ভোটের অধিকার পাবে না। তার মানে এটা তো একটা অ্যাপারথাইড সিস্টেমের কথা বলা হচ্ছে, তাই না? এখন এই ধরনের অ্যাপারথাইড সিস্টেম যখন জোটের সদস্যরা অংশগ্রহণ করছে, তখন তো আমি মনে করি না যে একজন আমেরিকান এম্বাসির মানে একজন কর্মকর্তা, যিনি ইভেন রাষ্ট্রদূত না, তার কথা আমি ভরসা করব যে ওরা যদি আসে তাহলে এটা হবে না, আর হলে তারা ট্যারিফ বসাবে, কারণ আমেরিকা তার স্বার্থের বাইরে কিছু করবে না। ব্রিফলি আমরা তো জামায়াত প্রসঙ্গে আসলাম বা ধর্মভিত্তিক যারা রাজনীতি করছেন তাদের বিষয়ে আসলাম, কিন্তু এই যে এক ধরনের জামায়াত ইসলামকে বন্ধু ভাবতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, সেই যে অ্যানালজি বা সেই যে তথ্য, সেটির বিপরীতে এই প্রশ্নটা কি অনিবার্য হয়ে ওঠে না যে বিএনপিকে নিয়ে বা তারেক রহমানকে নিয়ে আসলে যুক্তরাষ্ট্রের সমস্যাটা কোথায়? মানে আমরা তো দীর্ঘদিন ধরে, বিশেষ করে 1/11-এর পরে একটা বিষয় ঘুরে ফিরে আমরা শুনতে পেয়েছি, উইকিলিক্সের তথ্যকেও রেফার করা হয় যে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের এক ধরনের নেতিবাচক অবস্থান ছিল। তো আপনার কাছে কি মনে হয় যে সেই নেতিবাচক অবস্থান থেকে যুক্তরাষ্ট্র এখনো সরে আসেনি? মানে যদি না এসে থাকে, সেটি কনসিকুয়েন্সটা কি হতে যাচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে? দেখেন, এইটা আমি হচ্ছে যে মানে ফ্যাকচুয়ালি বলতে পারবো না, বাট পারসেপশনের জায়গা থেকে বলতে পারবো। কারণ ফ্যাকচুয়ালি বলার জন্য যে পরিমাণ এভিডেন্সের দরকার হয়, ওই এভিডেন্স গুলোর এক্সেস আমার বা আপনার হয়তো বা কারোই নাই। কিন্তু আমরা যদি ওভারঅল পারসেপশন এবং রাজনৈতিক আলাপে দেখি, সেটা হচ্ছে যে তারেক রহমানের ক্ষেত্রে বিশেষ করে আমেরিকার একটা রিজার্ভ পজিশনের অন্যতম একটা কারণ হচ্ছে 2001 থেকে 6 সালে যে বিএনপি সরকারটা ছিল, সেই সরকারের তারেক রহমানের যে ভূমিকা ছিল এবং সেই সময় জামায়াতেরও যে ভূমিকা ছিল সেইটার প্রেক্ষিতে। এবং সেইখানে অনেক ক্ষেত্রেই আমেরিকানরা তারেক রহমানকে ওই সরকারের একটা আলাদা প্যারালাল পাওয়ার হিসেবে বিবেচনা করে এবং তাকে নেগেটিভ ভাবে ডিপিক্ট করেছে। আপনাকে মনে রাখতে হবে যে এটা কনটেক্সটের বাইরে না। আমরা দেখি যে 2001 থেকে 6 বিএনপি জামায়াত জোট সরকারের সময় যত অন্যায়, সব দোষ হচ্ছে বিএনপির, আর জামায়াত হচ্ছে ওই সময় দুধে ধোয়া তুলসী পাতা। ব্যাপারটা তো এরকম হইল না, যে কোনো ফেইলিয়ারের দায় জোটের দুই পক্ষেরই।
পরবর্তীতে আমার মনে হয় যে যে জিনিসটা ঘটেছে যে বিএনপির ফরেন ডেলিগেট টিম তারা হয়তো বা ফরেন এম্বাসিগুলোতে যেভাবে যোগাযোগ করেন, অ্যাডভোকেসি করেন, এটা অত্যন্ত দুর্বল। আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না, তারা নিঃসন্দেহে মেধাবী মানুষ এবং খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই পর্যন্ত আসলে আমরা যদি কিছু সফল এক্সাম্পল দেখি, যেমন 2008 থেকে 9-10 এই সময়টাতে আওয়ামী লীগের ফরেন টিম অত্যন্ত শক্তিশালী ছিল। হ্যাঁ, তারা অত্যন্ত মানে পাওয়ারফুল আকারে ওই সময়ের অ্যাম্বাসিগুলোর সাথে এঙ্গেজ হয়েছিল, তাদের পক্ষে অ্যাডভোকেসি করেছিল, এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রেই এই পাওয়ারগুলোকে তাদের পক্ষে নেওয়ার একটা স্পেস তৈরি করেছিল। ঠিক একই রকম ভাবে আমরা দেখছি 2024 এসে জামায়াত ওই ভূমিকাটাতে আসছে। জামায়াতকে দেখেন, আপনি জামায়াতকে সমালোচনা করতে পারি, কিন্তু একটা গ্রুপের যোগ্যতার হচ্ছে যে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। তাদের যে ফরেন পলিসি কেন্দ্রিক এঙ্গেজমেন্ট, এটা অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত অর্গানাইজড, ওয়ে বেটার দেন এনিথিং দ্যাট দে হ্যাভ ডান ইন দ্য পাস্ট। সো কম্পারেটিভলি আমরা যদি দেখি যে বিএনপির তুলনায় ওইখানে জামায়াত বেটার রিসোর্স ডিপ্লয় করেছে, বেটার অর্গানাইজেশনাল স্ট্রাকচার দিয়েছে এবং সেটা দিয়ে কানেক্ট হয়েছে। কারণ আমরা শুধুমাত্র না ব্লাইন্ড বিরোধিতার জায়গা থেকে বিরোধিতা না করে আমাদেরকে দেখতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর অর্গানাইজেশনাল স্ট্রাকচারের জায়গা থেকে। ভূ রাজনীতি বা এই রাজনৈতিক শক্তিগুলোর কথা যখন আসে আঞ্চলিক পর্যায়ে, তখন যে নামগুলো বাংলাদেশকে ঘিরে আবর্তিত হয় তার মধ্যে ভারত একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আজকের এই আলোচনায় আমরা যুক্তরাষ্ট্র নিয়ে অনেক কথা বলেছি। ভারতের মানে নেগোশিয়েটিং টুলটা কি? মানে ধরেন আপনি যদি এভাবে দেখেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, তাদের প্রতি তাদের যে সমর্থন বা এখন পর্যন্ত যে অবস্থান, ডক্টর ইউনূসের সঙ্গে বা তার সরকারের সঙ্গে যে দূরত্ব, এবং আগামীতে যদি বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে বা জামাতের যে অবস্থান, সেই অবস্থান যথেষ্টই ভালো, তারা ভালো করবে সেটিও ধরে নেওয়া হচ্ছে। তো এইরকম একটি বাস্তবতায় ভারতের বাংলাদেশ ইস্যুতে আগামী দিনগুলোতে মানে কি ধরনের অবস্থান তৈরি হতে পারে বলে আপনি মনে করেন? ভারত ইস্যুটাকে আমি বলবো যে আমাদের তরফ থেকে আসলে ভালো মতো হ্যান্ডেল করা হয়নি। আমাদের এমনি তো মানে এজ এ কান্ট্রি আমাদের কিন্তু ডিপ্লোম্যাটিক যে ম্যানুভারিং স্কিল যেটাকে বলে, এটা আসলে সবসময় কম ছিল। এটা খুব একটা ইমপ্রুভ এখনো হয়নি আরকি। আমাদের কিছু জিনিস আসলে মেনে নিতে হবে। যেমন শেখ হাসিনা ইস্যুতে যেটা হয়েছে, সে এক্সাইলে আছে ওখানে বা পলাতক আছে, যেটাই বলেন না কেন। ওটা কিন্তু মানে বিজেপি বলেন, কংগ্রেস বলেন, এটা কিন্তু মাল্টি পার্টি সাপোর্ট আছে এটার পিছনে। আমরা কিন্তু ধরে নিচ্ছি যে সে সেখানে মানে অবৈধভাবে আছে, এরকম অনেক কিছু আমরা বলি আরকি। বাট ট্রুথ হচ্ছে যে সে মানে যতদিন ক্ষমতায় ছিলেন উনি কিন্তু ভারতের পারপোজকে সার্ভ করেছেন আরকি। এবং তাদেরকে সিকিউরিটি বলেন, অন্য ইস্যুগুলো সবগুলোতে সে সাপোর্ট দিয়েছে আরকি। তার পক্ষ থেকে সাপোর্ট ছিল। এখন যেটা বলা হয় যে ভারত যদি এখানে বিগ প্লেয়ার হিসেবে খেলতে চায় এই রিজিয়নে আরকি, এবং সে যদি অ্যাবেন্ডন করে দেয় পর্যায়ে এসে, তাহলে কিন্তু আর কোন ছোট রাষ্ট্রে সে পরবর্তীতে অত সহজে প্রভাব বিস্তার করতে পারবে না। কারণ ওরা বলবে যে ওর তো আমাকে ইউজ করে একসময় ছেড়ে চলে যায় আরকি। ভারত এটা জানে। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা হয়তোবা কখনোই এই শেখ হাসিনাকে বাংলাদেশে আর দেখতে পাবো না। মানে যতভাবেই মানে আমরা চেষ্টা করি না কেন, তাকে কখনই আনা পসিবল হবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে আরকি। এটা একটা ইস্যু। ভারত কিন্তু যে ইউএস এর কোয়াড যেটা ওদের সিকিউরিটি অ্যালায়েন্স যেটা আরকি, অস্ট্রেলিয়াও আছে, জাপানও আছে। তো ওখানে একটা ক্রিটিক্যাল মেম্বার ছিল আরকি। ভারতের সাথে দূরত্বটা তৈরি হয়েছে মেইনলি রাশিয়ার সাথে। রাশিয়া থেকে যখন তেল কেনা শুরু করলো সস্তা দামে, আরো বিভিন্ন ইস্যু আছে। রাশিয়ার সাথে ভারতের আসলে সম্পর্কটা বেশ পুরনো, বেশি স্ট্র্যাটেজিক ও আরকি। ভারত থেকে সহজে বের হইতে চায় না আরকি। এখানে হয়তোবা ডোনাল্ড ট্রাম্প চলে আসে, হয়তো জিনিসটা আরো স্ট্রংলি দেখা যাচ্ছে। মানে সে তো আবার হচ্ছে যে সবকিছুর মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা করে থাকে যে উনি মানে স্ট্রং আর্ম খেলতে পছন্দ করে। আমারটা না মানলে আমি এত মানে সুইট টক করার কোনো টেন্ডেন্সি আমার মাঝে নাই। জোর করে নিয়ে আসতে চায় আরকি। এটা হয়তোবা আমাদের জন্য কিছুটা লাভজনক হয়েছে আরকি। যে এটা আমার জন্য লাভজনক হয়েছে যে কারণ এখানে ভারত নিজেও একটু ঝামেলার মধ্যে পড়েছে আরকি। এই ইস্যুটা রয়ে গেছে আরকি। এখন ভারত তো আমাদের প্রতিবেশী। মানে একদমই এত বড় পাওয়ার আমাদের প্রতিবেশী। আমরা চারপাশেই ভারতের সীমান্ত আরকি। আমার তো এমন না যে আমরা আলাদা, আলাদা থাকতে পারবো কখনো। এটা তো পসিবল না আরকি। ভারতকে সাথে নিয়ে আমাদের চলতে হবে আরকি। তো এটা কিন্তু যে সরকারই আসুক তাকে কিন্তু মেনে নিয়ে চলতে হবে। এখন আমরা অনেক ধরনের জিনিস পিচ করা হয় এখন। যেমন বলা হচ্ছে যে চায়না, পাকিস্তান, বাংলাদেশ মিলে একটা মিলিটারি অ্যালায়েন্স হবে আরকি। এখন যেকোনো মিলিটারি হিস্টোরি যদি আপনি ঘাটাঘাটি করেন,
মানে গত কয়েক হাজার বছরও দেখেন, আপনি দেখবেন যে একটা দেশ কখনো নিজেকে এনসার্কেল হইতে দেয় না। আমরা যদি চিন্তা করে থাকি যে বাংলাদেশ, পাকিস্তান, চায়না ৩ দিক থেকে ঘিরে ফেলবে ভারতকে আরকি। ভারত যদি কখনো সিকিউরিটি রিস্ক মনে করে, ও কিন্তু সবচেয়ে দুর্বল লিঙ্কটাকে আঘাত করবে, সেটা হচ্ছে আমরা। হুম, হুম। So আমরা যে বিভিন্ন রেটরিক এখন বলি যে ভারতকে আমরা এই করবো, সেই করবো, 7 সিস্টার নিয়ে যাবো, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কথা না আরকি। তো এখন এই আমার কিন্তু জায়গাটাতে একটা আমি একটু বোঝার চেষ্টা করছি যে ভারতে যে দলটি ক্ষমতায় রয়েছে বিজেপি, হ্যাঁ, তারা তো একটা ধর্মভিত্তিক দল এবং তাদের যে পলিটিক্যাল এজেন্ডা সেটির সঙ্গে ধর্মীয় যে উগ্রপন্থা সেটি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। এরকম একটি বাস্তবতায় বাংলাদেশে আরেকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারা মোটামুটি তাদের যে রাজনৈতিক অবস্থান সেটি এখন বেশ শক্ত, হ্যাঁ। তো ডক্টর ইউনূস বা এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ তো 12 তারিখের পরে যে কোনো সময় তারা চলে যাবেন দায়িত্ব বুঝিয়ে দিয়ে। তো তখন যে কম্পোজিশনটা তৈরি হবে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? মানে কতটুকু কমফোর্টেবল হবে বাংলাদেশের জন্য? এখানে আসলে আমরা এখানে একটা ইতিহাস দেখতে চাই। কারণ জামায়াতে ইসলাম এখন, আমি যদি ২ টা চ্যাপ্টার দেখি, পাকিস্তানি জামায়াতে ইসলাম, বাংলাদেশি জামায়াতে ইসলাম। বাংলাদেশি জামায়াতে ইসলাম কিন্তু মানে হাজার গুণ পাওয়ারফুল ওটার তুলনায় আরকি। সো এখন জামায়াতে ইসলাম যদি আমি চিন্তা করতে চাই, আমি কিন্তু পাকিস্তান দিয়ে চিন্তা করলে এখন আর হবে না আরকি এটা। হুম, হুম, বাংলাদেশ দিয়েই করতে হবে। হুম, হুম, সো এখন জামায়াতে ইসলাম যখন পাওয়ারে আসবে, পাওয়ারের বাইরে থাকা এক জিনিস। কিন্তু পাওয়ারে আসলে কিন্তু আপনাকে অনেক ধরনের বাস্তবতার মুখোমুখি হইতে হবে। নাহলে কিন্তু রাষ্ট্র ফেল করবে। হুম, হুম, সো একটা পার্টি ৫০ বছর ধরে মানে চেষ্টা করে যদি পাওয়ারে আসতে পারে বা পাওয়ারের কাছাকাছি যেতে পারে আরকি, হুম, হুম, ও কিন্তু এটা হারাতে চাবে না। মানে তাকে কিন্তু একটা রাষ্ট্র বিল্ড করতে হবে। নিজের লেগাসি করার জন্যই তো হচ্ছে যে একটা মানুষ পলিটিক্স করে আরকি। একটা পার্টি মানে এস্টাবলিশ করা হয় আরকি। হুম, হুম, তো জামায়াত ইসলাম কিন্তু এটা জানে। ওরা বুঝে। এখন কিছুটা অ্যালাইনমেন্ট তো অবশ্যই থাকবে। যেহেতু ওরা ওই মানে আইডিওলজিক্যাল পার্টি আরকি, ইসলামপন্থী দল আরকি। হুম, হুম। তো কিছুটা তো অ্যাডভার্সারি কাজ করবে। সেটা হয়তোবা আগের মতো যেরকম ইজি অ্যাক্সেস ইন্ডিয়া পেত, সেটা হয়তোবা এখন আর হবে না। কিন্তু আমরা যদি এটা ভেবে থাকি যে একদম যুদ্ধংদেহী অবস্থায় চলে যাবে, সেটা হওয়ার সম্ভাবনা কম আরকি। রাইট। আমি আসবো আপনার কাছে। আমি একটু জি। আসিফ, ঠিক এই প্রসঙ্গে একটু আপনার কাছে আসতে চাচ্ছি যে তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তারেক রহমান একটি নির্বাচনী জনসভায় প্রকাশ্যে বলেছেন যে একটি দল জান্নাতে যাবার লোভ দেখাচ্ছে, জান্নাত জাহান্নাম নিয়ে, হ্যাঁ, এবং সেটি নিয়ে তিনি সমালোচনাও করেছেন। এবং রাজনীতিতে ধর্মের যে ব্যবহার বা ধর্মের যে উপস্থিতি, হ্যাঁ, সেটি তো নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে ধর্ম এবারের নির্বাচনে কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? এবারে নির্বাচনে আমার মনে হয় যে দুটো সেন্ট্রাল পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটা হচ্ছে যে ধর্ম, অর্থাৎ কে আসলে ধর্মকে রিপ্রেজেন্ট করে। হুম, হুম, এবং এই ধর্মকে রিপ্রেজেন্ট করা শুধু এই না যে আপনাকে মুসলমান হতে হবে। এই ধর্মকে রিপ্রেজেন্ট করার অর্থ এইটাও যে হচ্ছে যে আপনাকে পার্টিকুলার কোনো ইসলামপন্থী দলের সমর্থক হতে হবে। সেটা হেফাজত হতে পারে, সেটা জামায়াত হতে পারে, কিংবা সেটা চরমনায় পীর সাহেব হতে পারে। সো এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্টও যেটা কেন্দ্রীয়ভাবে রয়েছে সেটা হচ্ছে যে ভারত বিরোধিতা। হুম, তো হুম, ভারত বিরোধী সেন্টিমেন্ট এবং ধর্মকেন্দ্রিক সেন্টিমেন্ট, এই দুটো এই নির্বাচনে ফরচুনেটলি বলেন অথবা আনফরচুনেটলি বলেন প্রচারণার একটা কেন্দ্রে রয়েছে। অন্যদিকে বিএনপি যে ওয়েলফেয়ারের প্রমিস গুলো করছে, এই ওয়েলফেয়ারের প্রমিস ধরেন আমরা শহরে নগর পর্যায়ে মানুষের কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হতে পারে, কিন্তু গ্রামীণ পর্যায়গুলোতে আসলে যদি সহজ করে চিন্তা করি তাহলে ধর্মকেন্দ্রিক প্রচারণাটা বেশি অ্যাট্রাক্ট করে মানুষকে। তবে এই সিচুয়েশনটা নতুন না। 1991 সালেও সিমিলার ধরনের একটা সিচুয়েশন হয়েছিল। হ্যাঁ, 1991 এবং 1996 সালের নির্বাচনেও ধর্ম কিন্তু কেন্দ্রীয় চরিত্রে ছিল। তো সেখান থেকে বাংলাদেশের প্রেক্ষিতে এটা নতুন না। এবার আসলে যে জিনিসটা ঘটেছে, 91 বা 96-তে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর এতটা গ্রহণযোগ্যতা ছিল না, যেটা এখন ঘটেছে। এবং যেটাকে আমি রিসেন্টলি বলছি যে থ্রি ন্যাশনালিজম প্রবলেম। আপনি জানেন এটা নিয়ে আমি ডেইলি স্টারে লিখেছিও, যে বাংলাদেশে মানে ইসলামী জাতীয়তাবাদের একটা পুনরুত্থান ঘটেছে। আমরা এটা স্বীকার করি আর অস্বীকার করি, এটা ঘটেছে এবং এইটার গ্রহণযোগ্যতা আগের যে কোনো সময় থেকে বেড়েছে এবং এইটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। তো আমি তবে আপনার এই প্রশ্নের সাথে আমি আমার ভাইয়ের একটা পয়েন্টের একটু যোগ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যে ভারত বা আমেরিকা এবং বাংলাদেশের রাজনীতিতে এই দুটো অ্যাক্টরের ভূমিকা নিয়ে কথা বলছি, আমাদের কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না। সেটা হচ্ছে যে আমাদের ক্যাপাসিটি যথেষ্ট লিমিটেড। পার্টিকুলারলি যদি আমরা
সাউথ এশিয়ান কনটেক্সটে দেখি, অন্তত আমাদের আশপাশে বিশেষ করে চায়না, ভারত এবং পাকিস্তান তিনটেই নিউক্লিয়ার পাওয়ার। আপনি জানেন যে নিউক্লিয়ার পাওয়ার হওয়া মানেই হচ্ছে যে এইটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমাদের সিকিউরিটি ইমব্যালেন্স অত্যন্ত হাই। মানে আমরা আসলে ফ্রান্সের কাছ থেকে কয়টা যুদ্ধ বিমান কিনবো বা তুরস্কের কাছ থেকে কয়টা কিনবো, এটার কোনোটাই ম্যাটার করে না যখন আপনার নেইবার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ারের হয়। এটা হচ্ছে বাস্তবতা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে গ্রেট পাওয়ার গেমের যে কনসেপ্ট আমরা দেখি, আমেরিকানরা যেটা করেছে, আমেরিকানরা আমেরিকা মহাদেশ থেকে কিন্তু প্রথম যেটা করেছে যে তার প্রতিবেশীদের ওপর থেকে বিদেশি রাষ্ট্রের প্রভাব দূর করেছে। তো প্রথম স্প্যানিয়ার্ডদেরকে তারা তাড়াই দিয়েছে, পর্তুগিজদেরকে তারা তাড়াই দিয়েছে, দিয়ে গোটা আমেরিকা মহাদেশকে সে বলেছে যে ওকে ফাইন, আটলান্টিকের এই পারে ইউরোপিয়ানদের মাথা ঘামানোর দরকার নেই, এইটা আমার জোন অফ প্রক্সিমিটি। হ্যাঁ, তো যে কোনো গ্রেট পাওয়ার বা ইমার্জিং পাওয়ার তার নেইবারিং স্টেটের উপরে সেম একটা ক্লেম করে থাকে, এবং এটা নৈতিকতা নিয়ে প্রশ্ন করতে পারেন, বাট দ্যাট ইজ হাউ ইট না, কিন্তু ওয়ার্কস। আসিফ এখানে ইন্ডিয়ার তো ক্ষেত্রেও কিন্তু বাস্তবতাটা ব্যাপারটা একটু অনেকটা একটু এরকম। একটু আলাদা না? মানে ধরেন এখানে চায়না আছে, মানে ভারতের কনটেক্সটে যদি আমি দেখি যে ভারতের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, সেটি সে চাইবে বা চেয়েছে বিভিন্ন সময়, কিন্তু এখানে তো চায়নার একটা ইনফ্লুয়েন্স আছে। যদিও আমাদের অভ্যন্তরীণ রাজনীতির একদম খুঁটিনাটি বিষয় নিয়ে কখনোই চায়নাকে আমরা ওভাবে ইনভলভ হতে দেখিনি, বা কোনো ধরনের কোনো প্রভাব ওইভাবে ছিল কিনা সেটি প্রশ্ন সাপেক্ষ। কিন্তু বার্মা বা আরাকান এবং সেটিকে কেন্দ্র করে আমেরিকার আগ্রহ, মানে আমেরিকা চায়নার সম্পর্ক, সেখানে ভারত আমেরিকাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে, খুবই জটিল কমপ্লেক্স একটা সিচুয়েশন মনে হয় না আপনার কাছে আমাদের এই দেখেন, রিজিয়নে? খোলা চোখে দেখলে জটিল মনে হতে পারে, বাট আপনি যদি ডটস গুলোকে একসাথে মেলান তাহলে এটা খুব একটা জটিল মনে হয় না। আমি গুজরাল ডক্ট্রিন, যেটা আসলে ভারতের ফরেন পলিসি সেন্টারে অবস্থান করে, হ্যাঁ, এই ডক্ট্রিনের মূল কনসেপ্টটাই হচ্ছে যে ভারত তার নেইবারিং স্টেট গুলোর উপরে কিভাবে সম্পর্ক মানে করবে। তো এই ক্ষেত্রে ভারত তার নেইবারিং স্টেট গুলোর সাথে যে পদ্ধতিতে সম্পর্কটা করে সেটা হচ্ছে যে মোর এঙ্গেজমেন্টের ভিত্তিতে। এখন এই এঙ্গেজমেন্টের উদ্দেশ্যটা কি? এই এঙ্গেজমেন্টের উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে তার নেইবারিং স্টেট গুলোকে তার যে শত্রু পাওয়ার সেগুলোর বাইরে থেকে বাইরে রাখা। এখন দেখেন, আমার পজিশনটা খুব সিম্পল। হ্যাঁ, আমাদের এই গ্রেট গেমে যাওয়া যাবে না দুইটা কারণে। একটা হচ্ছে যে উই আর নট রেডি ফর ইট, সেকেন্ড হচ্ছে আমাদের এখানে যাওয়ার মতন ক্যাপাসিটি নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি ওইটাতেই মোর আগ্রহী, কারণ আমরা অনেক কিছু আলাপ করতে পারবো যে কে কি করছে, আমাকে কিভাবে বিপদে ফেলার চিন্তা করছে, এটা করবেই, অন্যরা করবেই। সো আমার পজিশনটা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে অন্যান্য রাষ্ট্রগুলোর ক্ষেত্রে কি হয়েছে। যেমন ভিয়েতনাম চায়নার পাশে কিভাবে এক্সিস্ট করে আছে। চায়না অত্যন্ত পাওয়ারফুল একটা কান্ট্রি, কিন্তু তার পাশে ভিয়েতনাম কেমন করে এক্সিস্ট করেছে, ব্যবসাপাতি করেছে এবং খুব ভালোভাবে টিকে আছে। সো আমাদেরকে ওই এক্সাম্পল গুলোর দিকে যেতে হবে। আমরা আনফর্চুনেটলি বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্যাল ডিসকাশনের রেটরিক অত্যন্ত যুদ্ধংদেহী। এর অনেকগুলো কারণও আছে। হ্যাঁ, আমি অস্বীকার করছি না, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু ভারত নিয়ে একটা ভয় আছে, শঙ্কা আছে, এবং এই শঙ্কা আমি মনে করি যথেষ্ট কারণও রয়েছে, বিশেষ করে সীমান্ত হত্যাকাণ্ড থেকে শুরু করে অন্যান্য যে ইস্যুগুলো রয়েছে। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এই ইস্যুগুলো আমরা কতটুকু পলিটিসাইজ করবো আর কতটুকু স্মার্টলি ডিল করব। দেখেন, আমেরিকা, ভারত এবং চায়না যে গেমটা বে অফ বেঙ্গলে খেলছে এবং মায়ানমারকে নিয়ে তাদের যে মানে গেম পরিকল্পনা, এবং আমি আপনাকে একটা তথ্য দিই, মায়ানমারের যে বিদ্রোহের যে এক্সপানশনটা ঘটেছে, হ্যাঁ, 5 আগস্টের পরে কিন্তু মায়ানমারের বিদ্রোহীদের সক্ষমতা অনেকভাবে বেড়েছে। এখন এটা নিয়ে অনেক ধরনের পারসেপশন রয়েছে যে কিভাবে বাড়লো, তাদের হাতে ওয়েপন্স গুলো কিভাবে গেল, তার মানে কি নতুন ফ্রন্টিয়ার ওপেন হয়েছে কিনা। এগুলো প্রশ্ন করা যায়, হ্যাঁ, এগুলোর উত্তর যে সবগুলো আমরা এখন পাবো তা না। সো মূল বাস্তবতা হচ্ছে বাংলাদেশকে দেখতে হবে যে কেমন করে এই গ্রেট পাওয়ার গুলোর গেমের মাঝখানে গিয়ে ছাগলের 3 নম্বর বাচ্চা হওয়া যাবে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উই হ্যাভ টু সার্ভাইভ, এবং সার্ভাইভালের অন্যতম একটা উপায় হচ্ছে যে ইস্যু ভিত্তিক এঙ্গেজ হওয়া, রাইট, আইডিওলজি ভিত্তিক না। ধন্যবাদ। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমির মোস্তাক আহমেদ, আপনার কাছে আসতে চাই। আপনার কনক্লুডিং রিমার্ক আমি জানতে চাইবো। যেটা আপনার কাছে জানার সেটা হচ্ছে যে এবারের যেহেতু নির্বাচন নিয়ে কথা বলছিলাম, যে আসছে নির্বাচনে ভূ রাজনীতির ভূমিকা, মানুষ আপনার বিবেচনাতে বা আপনার যে পর্যবেক্ষণ সেই অনুযায়ী এই যে ভূ রাজনীতির যে জটিল সমীকরণ বা এই যে ন্যারেটিভকে তুলে দেওয়া হয়, মানুষকে প্রভাবিত করা হয় বলে অনেকে মনে করেন, এই বিষয়গুলো কতটুকু বোঝেন ভোটাররা? 1, 2 নম্বর হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের যদি ইলেকট্রাল হিস্ট্রি দেখি, আমি জানি না এটি নিয়ে কোনো ওই অর্থে বড় কোনো গবেষণা হয়েছে কিনা, কিন্তু এম্পিরিক্যালি আমি বলতে পারি অন্তত যে এক ধরনের আবেগ নির্ভর ডিসিশন মেকিং প্রসেস আর কি, মানে তৈরি হয়
নির্বাচন আসলে, হ্যাঁ, আবেগে আমরা ভোট দিতে থাকি। এবারে ভোটাররা বা জনগণ কতটুকু সচেতন বলে আপনি মনে করেন? এবং আরেকটি প্রশ্ন এটির সঙ্গে আমি একটু যুক্ত করে দিই, যে নির্বাচনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় মিসিং এই আলোচনায়, যেটা হওয়া প্রয়োজন ছিল? আমের। নির্বাচন ইস্যুতে এখন যদি বলতে চাই, আমি জাস্ট ভোটারদের সেন্টিমেন্টে যদি বলি, আমার কাছে মনে হয়েছে ভোটাররা এবার অত্যন্ত রাগান্বিত আরকি। এবং এর রাগের বহিঃপ্রকাশ আমরা ইলেকশনে দেখতে পাবো। এটার রেজাল্ট যে কই যাবে আসলে মানে সঠিকভাবে হয়তোবা বলাটা এখন হুম, কঠিন হবে আরকি। হুম, এটা আমি এজন্য বললাম যে, যেমন আমি একটা মানে বগুড়ার মতো একটা জায়গা যেটা মানে বিএনপি স্ট্রং হোল্ড। ওখানে হুম, আমি দেখতে পেয়েছি যারা অনেক বছর ধরে বিএনপির পলিটিক্স এর সাথে জড়িত আরকি। মানে মানে সাপোর্ট করে আরকি। হুম, একদম ফ্যামিলি লেভেলে আরকি। তারাও দেখা যাচ্ছে যে চাঁদাবাজি ইস্যুটাতে হচ্ছে বিএনপি থেকে একটু ডিসট্যান্স মেইনটেইন করছে এবং বলছে যে হয়তোবা জামাতেই ভোট দেবে। অথচ বগুড়া কিন্তু বিএনপি স্ট্রং হোল্ড। জিয়াউর রহমানের নিজের এলাকা ছিল এটা। তারেক রহমান সাহেব ওখান থেকে দাঁড়াবেন আরকি ইলেকশনে। হুম, হুম, এরকম একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এটার কারণ হচ্ছে যে বিএনপি ওই যেহেতু সেন্ট্রালাইজড পলিটিক্স করে না আরকি। তো সবার উপর কন্ট্রোল থাকে না আরকি গ্রাসরুটে আরকি। তো দেখা যাচ্ছে একই কজে ৫-৬ জন এসে চাঁদা নিতে থাকে আরকি। হুম, হুম, তো জামাত তো চাঁদা নেয় কিন্তু হয়তোবা একজনই আসবে ওখান থেকে। সেটাকে হয়তোবা ডোনেশন হিসেবে চালায় দেওয়া যায় আরকি। এটা একটা ইস্যু। গুরুত্বপূর্ণ যেটা যেটা আর হচ্ছে যে জামাত ইসলাম কথা যদি ধরি, আমরা জিনিস হয়তোবা আমাদের মাথায় কাজ করে মানে থাকে না অনেক সময়। সেটা হচ্ছে যে জামাত কিন্তু আইডিওলজিক্যাল পলিটিক্স করে এবং খুব ডিসিপ্লিন একটা পার্টি। ডিসিপ্লিন কিন্তু সম্ভব হয়েছে কারণ পার্টির স্কোপটা ছোট ছিল এতদিন। কিন্তু এটা যখন মানে ন্যাশনাল স্কেলে বড় হতে থাকবে আরকি, হুম, হুম, তখন কিন্তু সে জানে যে তার পার্টি আগের ওই রূপে থাকতে পারবে না। কারণ সোসাইটি ওটার জন্য এখনো রেডি না আরকি। সেটা আমরা কিন্তু ওই যে যে কনভারসেশন টা লিক হলো আরকি। ওটাতে যেমন দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা নিজেরাও উপলব্ধি করতে পারি আরকি। আমাদের সোসাইটি কিন্তু জামায়াতে ইসলাম যেরকম ভাবে চায় ওরকম ওটার জন্য রেডি না আরকি। হুম, হুম, সো এটার সাথে টিকতে হলে ওর নিজের পার্টি একসময় চেহারা পাল্টায় ফেলতে পারে। দেখা যাবে যে ও নিজেও একসময় সেন্টিস্ট হয়ে যেতে পারে ভবিষ্যতে। এটা কিন্তু হতেই পারে আরকি। হুম, হুম, আর গুরুত্বপূর্ণ ইস্যু যেটা সবাই মিস করছে এবং এটাকে আমি একটু সরকারকে ডিসক্রেডিট দিব। ১ম এটার ক্রেডিট দিয়ে নিই। ক্রেডিট হচ্ছে যে সরকারের মূল সমস্যা যেটা ফেস করেছিল ইকোনমিক্যালি, সেটা হুম, হচ্ছে হুম, ব্যাংকিং সেক্টর। এটাকে এক ভাবে ওরা মানে ঠেকা দিয়ে মানে স্থির রাখতে পেরেছে আরকি, এটাকে বলব। যদিও লাস্টে গিয়ে ৫ টা ব্যাংকে ওরা অবলুপ্ত করে তবে একটা ব্যাংকের উপকারিতা করেছে। হুম, হুম, যে সরকার যেটা ডিসসার্ভিস করছে সেটা আমি বলব যে আমাদের ইকোনমির অবস্থা কিন্তু একদম ভালো না। এটা কিন্তু যে ফিল্ড লেভেলে যারা চলে এরকম ভালো বুঝতে পারে। আমি জাস্ট মানে ছোট উদাহরণ দিই। আপনি বড়, বড় শপিং মলে যদি এখন যান ঢাকায়, আপনি দেখবেন যে একদম মানে সবাই বসে, বসে মাছি মারতেছে আরকি। ওখানে সকাল থেকে রাত পর্যন্ত কোন ক্লায়েন্ট থাকে না। হুম, হুম, কাস্টমার থাকে না। লোকাল লেভেলে সেম অবস্থা আরকি। আমি গতকালই ইপিজেড একজনের সাথে আলাপ করলাম। ঢাকা ইপিজেডে আরকি। উনি ওখান থেকে হচ্ছে গিয়ে সাপ্লাইয়ের কাজ করেন। উনি বলছে যে ইলেকশনের জন্য পুরা বাংলাদেশে এখন হচ্ছে কাপড় ব্যবসায়ী যারা আছে সব হচ্ছে ইলেক ইলেকশনের পরে বিক্রি হবে, ঈদের জন্য বিক্রি হবে এজন্য হচ্ছে গিয়ে কাপড় জমাচ্ছে। কিন্তু এই আগামী ১ মাস ওরা ধরে নিচ্ছে যে ৳১ বিজনেস হবে না। এরকম এতটা নেগেটিভ সেন্টিমেন্ট এ চলে গেছে। হুম, হুম, এটাকে কিন্তু কোনোভাবেই কোন জায়গায় আমি অ্যাড্রেস করতে দিচ্ছিলাম। সরকার মাঝে, মাঝে যেটা করে যে কিছু ডাটা নিয়ে আসে। লুক্রেটিভ ডাটা এনে বলতে চায় যে ইকোনমি ভালো যাচ্ছে আরকি। হুম, হুম, ইকোনমি ইস নট ডুইং গুড। আপনি মিডল ক্লাস হচ্ছে শ্রিঙ্ক করতে, করতে মানে মানুষ এখন টাকাই বের করতে চাচ্ছে না পকেট থেকে আনসার্টেনিটির জন্য আরকি। হুম, যদি কোনোভাবে ইলেকশন না হয়, যেটা আবার অনেকে বলছে যে ইলেকশন না হওয়ার সম্ভাবনা একটা আছে আরকি। তাহলে কিন্তু আমাদের ১ম শকটা হবে ইকোনমি। মানে এটার জন্য তখন যদি পাবলিক রাস্তায় নামে, এতদিন আমরা বলতেছি যে আমাদের পাবলিক হচ্ছে যে মানে ওয়ার্ডারটা পালন করেছে, যেটা আমেরিকান যেমন বলল যে যে জনতা হচ্ছে উচ্ছৃঙ্খল হয় নাই। ওরা নিজেই হচ্ছে যে আ মানে সবকিছুকে মানে কনফ্রন্টেশন এ যায় নাই। কিন্তু হুম, হুম। তার পেটে যখন ভাত পড়বে না তখন কিন্তু মানে সিচুয়েশন অন্যরকম হয়ে যেতে পারে। জি, ধন্যবাদ এটাকে কিন্তু আমের। গুরুত্ব দিতে হবে। জি, প্রিয় দর্শক, আমরা আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক যে গুরুত্ব রয়েছে বা প্রভাব রয়েছে, সেই বিষয়ে কথা বলছি। কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে আমাদের সংবিধান বলছে যে জনগণই সকল ক্ষমতার উৎস, এবং বাংলাদেশের ভাগ্য নির্ধারণে বা বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা, সেখানে জনগণের যে ভূমিকা, সেই ভূমিকাটিকে আমরা বরাবরই সবচেয়ে গুরুত্ব দিয়ে এসেছি। এবং গণমাধ্যম কর্মী হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা সবসময় চাইবো যে সেই বিষয়টি অটুট থাকুক। সেই আশাবাদ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।